আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি ZSRM এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, নির্বাচন নিয়ে দেশে চলছে নানামুখী তৎপরতা। রাজনৈতিক দলগুলো যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছে, ঘোষণা করছে সম্ভাব্য প্রার্থীদের নামও। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। তবে লন্ডন বৈঠকের পর রাজনৈতিক নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল আশাবাদী হলেও তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। বিএনপি নেতারা অভিযোগ করছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মবক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচনও আগে স্থানীয় সরকার নির্বাচন চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে বলেও মনে করে দলটি। বর্তমানে নির্বাচন ব্যবস্থাকে মাফিয়া সিস্টেম দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, খেলার নিয়ম বদলাতে হবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবিতে কাল রাজধানীর সরওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামাতে ইসলামী। এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় খেলার নিয়ম কি, খেলবে কারা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক, লেখক ও কলামিস্ট মাহবুব কামাল, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ, এবং আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং আপনার যা ভাবনা আছে সেটিও জানাতে পারেন। যাচ্ছি আলোচনায়। শুরুতে আদিব, আপনার কাছে আসতে চাই যে আসলে আজকেও আপনাদের রাজনৈতিক কর্মসূচি ছিল, বিভিন্ন জায়গায় কর্মসূচির যে শিরোনামগুলো ছিল যে পদযাত্রা, গণসমাবেশ, এই প্রশ্নটি খুব জোরে সোরে আলোচনা হচ্ছে। আপনারা বলছেন, তারপর অনেকেই বলছেন, মনে করছেন যে আলোচনাটা বা প্রশ্নের উত্তরটা স্পষ্ট হচ্ছে না জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, যে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ এই শিরোনামে কর্মসূচি দিতে হলো কেন, এবং নতুন করে যে রাজনৈতিক খেলা, নির্বাচনকে নিয়ে খেলার যে প্রসঙ্গ আপনার দল থেকে বলা হচ্ছে, এই খেলাও কি আপনার দলের আহ্বায়ক যেটি বললেন আজকে, এই খেলা কি গোপালগঞ্জ থেকে শুরু হলো? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সাথে উপস্থিত আছেন বিজ্ঞ আলোচকগণ, তাদেরকেও ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আপনার প্রশ্নের ভিতরে যেটি আছে যে খেলার নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে গোপালগঞ্জ থেকে পরিবর্তন হবে কি না, এটি আসলে বিষয়টি সেরকম নয় আসলে। কারণ গোপালগঞ্জের বিষয়টি যেভাবে অনেকে বলছে, পুরো বিষয়টির ওখানকার যে পরিস্থিতি ছিল সেটি একটি ডিফারেন্ট বিষয়। এখানে খেলার নিয়ম শুধু তো গোপালগঞ্জ থেকে, আর বক্তব্যটি মানে আজকে না, তো এটি প্রায় আরও সপ্তাহখানেক আগেই আমাদের পদযাত্রার মধ্যে বলেছেন, এবং সেটি আমরা বারবার বলেছি যে আমাদের এখানকার যে নির্বাচন ব্যবস্থা একেবারে 71 সাল পর থেকে নির্বাচন হয়ে থাকে। আমরা আমাদের যদি সর্বোচ্চ ভালো 3টা নির্বাচনের কথা বলে থাকি, 91, 96 এবং পরবর্তী 2001 সাল, তাহলে এই নির্বাচনগুলোর ক্ষেত্রে যেটা হয় সাধারণত আমাদের এখানে নির্বাচনকে 3টা স্তরে প্রভাবিত করা থাকে, মানে এই পদ্ধতির মধ্যেও। সেটাকে আপনারা মাফিয়া সিস্টেম বলছেন? মাফিয়া সিস্টেম, বা নির্বাচন করতে হলে পর্যাপ্ত টাকা এবং সেটা আনলিমিটেড। আমি জাস্ট একটা উদাহরণ দেই আপনাকে। এই যে গত যে রমজান গিয়েছে আর কি, সে রমজানে বিএনপির তো এখনও সরাসরি প্রার্থীতা চূড়ান্ত হয় না। তাদের এক আসনে প্রায় একাধিক প্রার্থী, 2, 3, 4, 5 অনেক জন প্রার্থী। আমি শুধু মিরপুরের একটা থানার কথা বলবো, যেহেতু আমি ওই থানায় থাকি। রমজানে ওই থানার হচ্ছে প্রত্যেকটি গলিতে আপনার হচ্ছে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তাই এরকম প্রায় আপনার টোটাল 200টা বুথ ইফতার সামগ্রী একটি থানারই, মানে পুরো আসনে, মানে 1-2টা থানা হবে সর্বোচ্চ, পুরোটি দিয়েছে। 200টি থানায় যদি ভূতে তারা হচ্ছে ইফতার সামগ্রী দেয়, আমি হিসেব করেছি প্রত্যেকটা প্রায় 100 করে খাবার দিয়েছে। তো 100টা খাবার তৈরি করতে মিনিমাম বর্তমান যে বাজার অবস্থা 100 টাকা খরচ আছে। তাহলে আপনার যে 100 প্রতিদিন একটা আসনে আপনার খরচ, মানে একটা বুথে একদিনে 10,000 টাকা। আপনার যদি 200টা বুথ হয় তাহলে প্রতিদিন আপনার প্রায় অলমোস্ট 20 লক্ষ টাকার মতো খরচ হয় আর কি।
পুরো রমজানে আপনার এই খরচটা হবে অলমোস্ট 4 থেকে 5 কোটি টাকা। তাহলে এটা হচ্ছে যে উনি অনেকটা নিশ্চিত যে তার মোটামুটি আসনটা থাকবে এবং তিনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ঢাকা মহানগরের উত্তরে বিএনপির। তো সেক্ষেত্রে এই যে ধরেন এখন আমরা যদি চিন্তা করি যে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে ধরেন একটা পদ্ধতিতে করব এবং ইলেকশনের বাকি এখনও আপনার কোনো সময় নেই, অলমোস্ট মিরপুরে অনেকগুলো মোড়ে মোড়ে অলরেডি ধরেন পুরো বড় করে গেট করে আর কিন্তু বিএনপি তো এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করে না, কিন্তু যারা যারা মানে মোটামুটি নিশ্চিত আরো কয়েকটি দল তো প্রার্থীর নামও ঘোষণা করেছে, তাদের বিষয়ে তো আপনারা কিছু বলেন না। এটার একটা না, এটার আমি যে বিষয়টা মানে রাজনৈতিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা এটা হচ্ছে টাকার ক্ষেত্রে একটা বিষয়। আদিব, খরচের কথা যদি আপনি বলেন তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে যে ইফতার পার্টি কিন্তু আপনারা সেই সোনারগাঁও হোটেলে বোধহয় করেছেন। জি জি, হ্যাঁ, ইন্টারকন্টিনেন্টাল। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে দলটির যাত্রা, তারা ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি করবে 5,000 টাকা আমরা এরকম শুনেছি পার পার্সন বা পার প্লেট। আপনারা তো করবেন শহীদ মিনারে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে, আপনারা তো সেই পুরাতন ধাঁচেই গেলেন না। এখানের বিষয় যেটি হচ্ছে যে আমরা এখানে ইফতার মাহফিল যেটি করেছি সেখানে আপনার অ্যাজ ইউজুয়াল যেটি হয় যে আমাদের ইফতার মাহফিলটির ধরনটা ভিন্ন ছিল। ধরনটা ভিন্ন ছিল কীরকম, অন্য অন্য দলগুলো যেটি করে যে শুধু রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে ইফতার, কূটনীতিক পেশাজীবীদের সম্মানে আলাদা আলাদা ইফতার করে। আমাদের যে ইফতার মাহফিলটি ছিল সেটি ছিল হচ্ছে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি, শহীদ পরিবার এবং আলেম ওলামা, মানে সবাইকে নিয়ে করেছেন, সামগ্রী করছেন। এখন এখানে হচ্ছে যে এই অভ্যুত্থানের সর্বোচ্চ যারা অবদান রেখেছে তাদেরকে সর্বোচ্চ জায়গার মাধ্যমে আমরা সেটার তাদেরকে সম্মানিত করার, মানে এটা উদাহরণ মানে আকারে উল্লেখ করলাম। তো এই প্রসঙ্গে এই সামনের যে খেলাধুলার কথা বলছেন, একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ধরেন আপনার একটা দলের ইফতার মাহফিল, সেখানে সর্বোচ্চ যত অ্যামাউন্ট খরচ হয়েছে তার চেয়ে 6 গুণ 10 গুণ কিন্তু এখন একটা আসন কেন্দ্রিক হচ্ছে একজন প্রস্তুতি নিচ্ছেন এক বছর আগে। সেই জায়গা থেকে আপনারা বলছেন যে আসলে এটা তো একটা বড় ধরনের পরিবারতন্ত্র বা মাফিয়াতন্ত্র, এই পরিবারতন্ত্র বিষয়টি তো আর স্পেসিফিক বলেন না। তো এইটা হচ্ছে নির্বাচন প্রভাবিত, এটা একটা মাধ্যম। এছাড়া আপনার ওই এলাকার যারা নির্দিষ্ট কিছু বাহিনী থাকে তাদেরকে দীর্ঘদিন ধরে আপনার হচ্ছে পেলে পুষে রাখা এবং রাজনৈতিক লালন পালন, তাই তো না? সেই প্রসঙ্গ আছে আদিব, এটা একটু বলুন যে যেটি প্রথম প্রশ্ন ছিল যে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ এই শিরোনাম দিতে হলো কেন? আমি যেই শিরোনামই দেই, আমি যেই কর্মসূচি করি না কেন, ওখানে আমি মার্চ টু গোপালগঞ্জ করি, বিক্ষোভ সমাবেশ করি কিংবা হচ্ছে আমি করি, কিন্তু এটা কোনোভাবেই আপনার একটা সশস্ত্র হামলার বৈধতা উৎপাদন করে না। সেটি আমরা কোনোভাবে সমর্থন করছি না। আমি বলছি যে শিরোনামটা এখানে চেঞ্জ হলো কেন, মানে এর কারণটা বোঝার চেষ্টা করি। আমাদের শিরোনামটা ছিল ওভারঅল দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটা হচ্ছে আমাদের মূল ট্যাগলাইন। কিন্তু আমরা যেটা হচ্ছে যেহেতু 30 দিনে আমরা 64টা জেলা কভার করছি, সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে কোথাও আমরা পদযাত্রা করতে পারি না, শুধু পথসভা করছি। একদিনে আমার যেমন গতকালকে আমার 3টি জায়গায় যেতে হয়েছে, রাজবাড়ী, ফরিদপুর, রাজবাড়ী এবং মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ যেহেতু রাত 11টা হয়ে গেছে, ওখানে তো রাত 11টা তো আর হাঁটা সম্ভব না, জাস্ট আধা ঘন্টার জন্য আমরা পদসভা করেছি। তো এক এক জেলায় হচ্ছে এক একটা ডাইমেনশন আমার প্রোগ্রামটা হয়েছে। গোপালগঞ্জের ক্ষেত্রে মাস টু গোপালগঞ্জ হয়েছে সেটা আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য, কিংবা হচ্ছে নেতৃবৃন্দ কিংবা অন্যান্য যারা আছে তাদেরকে আলাদা একটা গুরুত্ব বোঝানোর জন্য সেটাকে মার্চ টু গোপালগঞ্জ। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম। আবিদ মাহমুদ কামাল ভাই আসতেছে, এই গোপালগঞ্জের যে প্রোগ্রাম এবং এখন নির্বাচনকে কেন্দ্র করে নতুন খেলার নিয়ম বা পুরাতন খেলা কারা খেলবে সেই প্রসঙ্গ আছে। আমি গোপালগঞ্জের এই সূত্রটা ধরে আপনার কাছ থেকে একটু শুনতে চাই মাহমুদ কামাল ভাই। শামা ওবায়দ আবার কথা পরে শুনবো, কারণ তার এলাকাও কাছাকাছি, তার বিশ্লেষণ আমরা পরে শুনতে চাই। এই গোপালগঞ্জের সূত্র ধরে নতুন যে খেলার প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, গোপালগঞ্জের ইস্যু হয়ে এই খেলাতে ফিরি, যে গোপালগঞ্জ ইস্যুতে কে হারলো কে জিতলো? প্রথমে আমি 1-1.5 মিনিট একটু অন্যভাবে একটু শুরু করি। অন্যভাবে দেখেন, যে সময়টা আমরা পার করছি এখানে কথা বলার খুব মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, যেমন ধরেন জার্নালিস্টদের ক্ষেত্রে, আমি তো যেহেতু জার্নালিস্ট, যদি আমরা মুক্তিযুদ্ধের কথা বলি কিংবা সরকারের সমালোচনা করি কিংবা এনসিপির সমালোচনা করি, তাইলে আমরা হয়ে যাব সফট আওয়ামী লীগের। হ্যাঁ, এবং এই জিনিসটা এরকমভাবে হয়েছে আর কি। মানে আমি 4-5 মাস আগের একটা ঘটনা বলি। একটা ছেলে মিরপুরের স্টেডিয়ামের টিকিট ছাড়া ঢুকছিল, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। সে ওখানে বক্তৃতা দিছে, কালকে থেকে যারা স্টেডিয়ামে আসবে সবাই আওয়ামী লীগের দোসর। এই যে একটা অবস্থা চলতেছে, এইখানে কিন্তু কথা বলাটা খুবই মুশকিল হয়ে গেছে আর কি। হ্যাঁ, দেখেন আমি স্পষ্ট করে বলছি, বলুন, আমি মানে
কখনো আওয়ামী লীগ হব এটা আমি কল্পনাও করি না। অন্য সব বাদ দেন, আওয়ামী লীগের সাথে আমার একটা বিরাট কালচারাল গ্যাপ, বিরাট সাংস্কৃতিক গ্যাপ। যে দলে ওবায়দুল কাদের 3-3বার মহাসচিব হইতে পারে, সেই দল মাহবুব কামাল করে না। মাহবুব কামাল একজন আধুনিক মানুষ, ঠিক আছে? এই সামন্তবাদী কালচারের সঙ্গে আমার কোনো যায় আপনি না। আওয়ামী লীগ করেন এই কথা কি কেউ না, বলেছে আপনাকে? যদি বলে যে সফট আওয়ামী লীগার, আমি সফট কেন, সফটেস্টও না। হ্যাঁ, আচ্ছা। আই ওয়াজ নেভার আওয়ামী লীগার, বরং বঙ্গবন্ধুর আমলে অ্যান্টি আওয়ামী লীগ এবং অ্যান্টি মুজিব যে মুভমেন্ট করছি সেইটা কেউই করে নাই, এনসিপিও করে নাই। ঠিক এনসিপি আছে? তো তখন ছিল না, না, কিভাবে মানে ছিল? এখন বলতেছি, এখন এখন যে বলতেছি, সুতরাং এসব বলে লাভ নাই। আচ্ছা, দেখেন, এই আপনারা ভোটের রাজনীতি করছেন তো, তাই না? কারণ নাহিদ সাহেব তো আজকেও বলছে যে আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই না? ভোটের ভোট হবে। তো গোপালগঞ্জে আপনারা যে এই যে যেটা অ্যাঙ্কর সাহেব যেটা বললেন যে মার্চ টু গোপালগঞ্জ বললেন, এবং ওখানে প্রথমেই আপনারা বললেন যে কি মুজিববাদ মুর্দাবাদ এই যে স্লোগান দিলেন, তারপরে তো ঘটনাগুলি ঘটল না, ঘটনা আগে থেকে। আচ্ছা, যাই হোক, সকালে তো পুলিশের ওসির বলছি ইয়া পুরে দিছে, ইউনোর পুরে দিছে, এবং আমাদের প্রোগ্রামের আগেই স্টেজে একবার ভাঙচুর করছে। আচ্ছা, যাই হোক, কথাটা হচ্ছে আপনারা কি গোপালগঞ্জবাসীর মন জয় করতে গেছেন না গোপালগঞ্জবাসীকে পরাজিত করতে গেছেন? কোনটা? এটা কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, যে আপনারা তো ভোটারদের মন জয় করবেন, তাই না? তা আমার তো মনে হচ্ছে যে আপনারা গোপালগঞ্জবাসীকে পরাজিত করতে যাচ্ছেন। আমি যদি এনসিপির সভাপতি হইতাম, আমি কি করতাম? আমি একটা পোস্ট দিতাম। সেটা পোস্টটা এরকম যে, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা এই সারা দেশে যে প্রোগ্রাম হচ্ছে এটার অংশ হিসাবে আমরা অমুক তারিখে আপনাদের এলাকায় যাচ্ছি। আমরা প্রথমে গিয়েই শেখ মুজিবুর রহমানের মাজারটা জিয়ারত করব, ওখানে ফুল টুল দিব, দিয়ে আমরা একটা মিটিং করব, ওখানে আপনারা সবাই আসেন, আপনাদের সাথে মত বিনিময় হবে, এবং কি করে দেশটাকে উন্নত করা যায় আপনাদের মতামত আমরা চাই। তাইলে হয়তো কি, দেখেন, একজন না, তারা তো বলছে তারা তো জনগণের মতামত শোনার সময় পেল না। এর আগে তো সংঘাত সহিংসতা আপনাকে শুরু তো হলো। গোপালগঞ্জবাসীর যে সাইকি, তাদের যে সংবেদনশীলতা বঙ্গবন্ধুর প্রতি, এইটাকে তো আপনাকে এস্টিমেট করতে হবে, তাই না? এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের কবর জিয়ারত করার মধ্যে কোনো 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 দোষ নাই, তাই না? তাইলে হয়তো কি আপনি ওই জনসভাটা অনেক বড় হইতো, এবং গোপালগঞ্জবাসী অন্তত একটা বড় অংশ তারা আপনাদের সবাই যাইতো, সবাই ভায়োলেন্ট হইতো না। হ্যাঁ, তারপরে আপনারা তাদের সাথে কথা বলতেন, এমন কোনো ইজ্জত যেত না আপনাদের, হ্যাঁ, যে আপনাদের বেসিক পলিটিক্সের সাথে কন্ট্রাডিক্ট করে ইত্যাদি, এমন কিছু হইতো না। একটা স্পেসিফিক জায়গায় আপনারা এটা করতেন, তাই না? একটা মাজার জিয়ারত করতে এমন তো কিছু না। এখন কথাটা হচ্ছে যে কি দাঁড়াইলো, ফলাফলটা কি দাঁড়াইলো? দেখেন, ফলাফলটা দাঁড়াইলো মানে আপনারা বিপুল সংখ্যক ভোটার শ্রেণী হারাইলেন, 1। 2 নাম্বার, আপনাদের যে অকুত ভয় একটা ইমেজ ছিল, 5 তারিখ অপরাহ্নের কথা চিন্তা করেন, সার্জিস এবং হাসনাতের 5ই আগস্টের অপরাহ্নে, মানে কি বিশাল শক্তিশালী, তাই না? সেই ইমেজ নষ্ট হলো, সেনাবাহিনীরও ভাবমূর্তি নষ্ট হলো, এবং প্রধান উপদেষ্টা যে প্রথম ভাষণে বলছিলেন আর কোনো গুলি করা হবে না, সেটা ভেঙে গেল, গুলি করা হলো, এবং বেশ কিছু লোক মারা গেল। তো ফলে এই যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হলো, এবং যার কারণে এতগুলি ঘটনা ঘটলো, মানে আমি মোটা দাগে বলতেছি, এইটা কি উচিত ছিল? এইটা কি, মানে আমরা কি করব? এই উচিত অনুচিতের প্রসঙ্গ নিয়ে মাহবুব কালাম আরও আলোচনা শুনবো। আমি একটু শুনে আসতে চাই ওবায়েদ আপনার কাছে, যেটি রাজনৈতিক যে আমাদের এখানে নির্বাচনের যে প্রসঙ্গ, সেটিকে যদি আমরা একটা খেলা অথবা এক ধরনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আসলে টাকার খেলার প্রসঙ্গ আছে, যেটি আদিব বলছিলেন, সেটি আপনার দলের কোনো নেতাকর্মীর প্রসঙ্গ তিনি উল্লেখ করলেন। পাশাপাশি আপনার ফরিদপুরে আপনার সংসদীয় আসন, সেখান থেকে আপনি নির্বাচন করেন। গোপালগঞ্জ কিংবা বৃহত্তর গোপালগঞ্জের যে প্রসঙ্গ ধরি, সেখানে এমন কি বাস্তবতা আছে এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি সভা সমাবেশ করতে গেলে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে 5ই আগস্টের পরেও? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকেও শুভেচ্ছা জানাই। দেখুন, আমি প্রথমে গোপালগঞ্জ নিয়ে যখন আলোচনা হচ্ছে এটা দিয়ে শুরু করি। তার আগে আমি ভাইয়ের উনি একটু নিজের ব্যাপারে একটা কথা বলছে, ওটা একটু কমেন্টটা করি, শুনেন।
সাংবাদিকতা পেশা এবং সাংবাদিকদেরকে কলুষিত করছে গত 17 বছর আওয়ামী লীগ। এই জন্য সব সাংবাদিক আপনারা যেই স্টাইলেই কথা বলেন না কেন, সফট আওয়ামী লীগ, হার্ড আওয়ামী লীগ, সফট বিএনপি, হার্ড বিএনপি মানুষ খুঁজে বের করে, বুঝছেন? এই সাংবাদিকতা পেশাটাই তো কলুষিত করে ফেলছে আওয়ামী লীগের দোসররা। যাই হোক, এখন আসেন আপনার এই গোপালগঞ্জের ঘটনা। এই বৃহত্তর ফরিদপুর একটা পারসেপশন আছে বাংলাদেশে যে মানুষ মনে করে যে আওয়ামী লীগের ওখানে বেশি সাপোর্ট বেশি, গ্রহণযোগ্যতা বেশি, ওদের ক্ষমতা বেশি। কিন্তু এই বৃহত্তর ফরিদপুরে কিন্তু আমাদের শেখ হাসিনার সময় আমরা মহাসমাবেশ করেছি, সব অত্যাচার অনাচার মার পিট মোকাবেলা করেছি। এখন এখানে গোপালগঞ্জের ব্যাপারে দেখেন, ওদের ঘটনাটা ও ঠিকই বলেছে, ওদের যাওয়ার অনেক আগের থেকে ওখানে ওরা শুরু করেছে, টিএনওর গাড়ি পুড়িয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়েছে, এটা ঠিক আছে। কিন্তু এখানে আশঙ্কাটা সেটা হচ্ছে যে দেখেন, এনসিপি একটা নতুন দল, এনসিপি যখন গঠন হয়েছিল আমরা কিন্তু যেহেতু বিএনপি আদর্শিকভাবে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা এনসিপিকে স্বাগত জানিয়েছিলাম যে কিছু আমাদের ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা পলিটিক্সে আগ্রহ দেখাচ্ছে, দল গঠন করেছে। এনসিপি আবার আরেকদিকে এনসিপিকে যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একটা থেকে বেরিয়ে নাহিদ ওখানে এনসিপির প্রধান হয়েছে, এবং ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা স্টুডেন্ট উপদেষ্টা আছে তারা এনসিপির সাথে অনেক বেশি ভালোভাবেই সম্পৃক্ত। সুতরাং এনসিপিকে এই বর্তমান সরকারের একটা এক্সটেনশন হিসেবে মানুষ মনে করে, একটা পারসেপশন। রিয়ালিটি কি সেটা আমি পরে আসি, পারসেপশন হচ্ছে যে এটা মনে করে। তো এনসিপি গোপালগঞ্জে যাবে, গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন দ্বীপ না, গোপালগঞ্জে গিয়ে যে কেউ যেতে পারে, কিন্তু গোপালগঞ্জে যাবে, সেখানে আমাদের বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসন এবং আর্মির এখানে আর্ম ফোর্সেসেরও এখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প থাকে, তো এখানে প্রশাসনের কাছে যথেষ্ট তথ্য ছিল না কেন যে ওখানে কি ঘটতে পারে? এটা আমার প্রথম প্রশ্ন। এখানে আমরা ষড়যন্ত্রের গন্ধ কেন দেখতে পাই? কেন দেশকে অস্থিতিশীল তৈরি করার কথা আমরা বলি? কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি, আওয়ামী লীগকে আপনি একদিকে নিষিদ্ধ করেছেন, ব্যান করেছেন, তাদের কার্যক্রম ব্যান করেছেন, ভালো কথা, কিন্তু আমি মনে করি এখনো টপ টু বটম প্রশাসনের বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগের লোক, ব্যক্তিগতভাবে শেখ হাসিনার লোক রয়ে গেছে। 11 মাস ধরে কি হলো? 11 মাস ধরে কি হলো এখন এই সরকার সেটা উত্তর দিতে হবে। 11 মাস ধরে তারা কয়জন লোককে কতটুকু ক্লিনজিং করতে পেরেছে, কতগুলা সচিবালয় পরিষ্কার করতে পেরেছে, কতগুলা দুর্নীতিবাজকে বের করতে পেরেছে, কতগুলাকে অ্যারেস্ট করতে পেরেছে? ভাই, এখনো এয়ারপোর্ট দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে, ট্রেন দিয়ে, প্লেন দিয়ে আওয়ামী লীগের লোকজন পালাচ্ছে। কিভাবে পালাচ্ছে? তো নিশ্চয়ই বর্তমান প্রশাসনে এখনো তাদের দোষটা রয়ে গেছে। এখন সেখানে সংখ্যাটা সেখানেই যে এখন গোপালগঞ্জ তো শুধু গোপালগঞ্জ না, গোপালগঞ্জ বাংলাদেশের একটা অংশ, একটা জেলা। ওকে, এখন এখানে এটা একটু বলুন যে এনসিপি যে সেখানে সমাবেশ করতে গেল রাজনৈতিক কর্মসূচি, এনসিপির ভুলটা কি ছিল? এনসিপির কি কোনো ভুল খুঁজে পান আপনি? তারা তো ক্লিয়ারেন্স নিয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা মানে ক্লিয়ারেন্স নিয়েই তো তারা গিয়েছে। শুনেন, আমরা তো গণতন্ত্র চর্চায় ফিরে আসতে চাই। জি, আমরা তো একটি গণতান্ত্রিক পরিবেশে যে কোনো দলই সভা সমাবেশ করবে, এটাই স্বাভাবিক, সেটা যে জেলাই হোক না কেন। তো এখানে আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যর্থতা আছে যে তারা কেন আগের থেকে এটা আজ করতে পারেনি যে ওখানে ওরকম কিছু হতে পারে। তারপরে পদক্ষেপ নিয়েছে, পরে কারফিউ দিয়েছে, ওনাদেরকে সেভ করে নিয়ে এসছে, ভালো কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা এখানে গোপালগঞ্জে সতর্ক থাকতে পারলো না। এবং এখানে আমি আবারও বলবো যে এই সরকারকে খতিয়ে দেখা উচিত যে কোথায় কোথায় এখনো শেখ হাসিনার লোকজন বসে আছে, এটা পরিষ্কার কথা। আচ্ছা, টাকার কথা উনি বললো, শুনেন, এখন আমি উইথ অল ডিউ রেসপেক্ট আমি এনসিপিকে ছোট করে দেখছি না। এখন বিএনপি একটা অনেক পুরনো দল, অনেক বড় দল। একটা ওয়ার্ডে, ঢাকার যে কোনো একটা ওয়ার্ডে, যে কোনো একটা থানায় আমাদের প্রাক্তন কমিশনাররা থাকে, আমাদের মাল্টিপল ক্যান্ডিডেট, অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট আছে, যারা আগে সাবেক এমপিরা আছে, ভবিষ্যতে এমপি হতে চায়, এরকম ক্যান্ডিডেট আছে।
এখন তারা তো তাদের নিজেদের মানে পকেটের টাকা খরচ করেও তারা ইফতার দিবে, তারা মানুষের কাছে যাবে, জনগণের সেবা করবে, এটাই স্বাভাবিক। এখন কিন্তু এখন এই যে ওনারা যে সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, এই টাকা কোথা থেকে আসতেছে? এই টাকাটা কোথা থেকে আসতেছে? তারা যে বিশাল বিশাল প্রোগ্রাম করছে, এই টাকাই কোথা থেকে আসছে? এটার প্রশ্ন করতেই পারে মানুষ। বিএনপি তো চাঁদা তোলে, বিএনপি তো এই যে বিভিন্ন কর্মীদের কাছ থেকে আমরা আমাদের সদস্য নবায়ন হচ্ছে, আমরা কর্মীরা জমা দেয়, কন্ট্রিবিউট করছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের তথ্য আমরা নির্বাচন কমিশনে জমা দিচ্ছি, আমাদের তো একটা সেট আপ আছে, তাই না? এটা পুরনো দল। এটা শুধু এখন আমার কথা হচ্ছে যে এনসিপি কিভাবে পয়সাগুলো পাচ্ছে সেটাও তো মানুষ প্রশ্ন করতে পারে। ওরা স্টুডেন্ট, ওদের তো পয়সা থাকার কথা না। তো ওরা গাড়িও পাচ্ছে কোথা থেকে, ওরা এত বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে কোথা থেকে? এটা তো কম খরচে হওয়ার কথা না। জি, অসংখ্য ধন্যবাদ সমবেত, অসংখ্য ধন্যবাদ। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসছে যে আপা যেখানে শেষ করলেন যে আপনারা কি পুরাতন নিয়মেই নতুন খেলা খেলতে চান কিনা এনসিপি? পুরাতন নিয়মে, অর্থাৎ পুরাতন নিয়ম কানুন এর মধ্য দিয়ে কি নতুন খেলায় এনসিপি অংশ নিয়ে কিছু রাজনৈতিকভাবে সুবিধা আদায় করতে পারবে? না, এখানে বিষয়টা সেরকম না। তার আগে মাহবুব ভাইয়ের একটু বিষয়টা বলি। সেটা হচ্ছে যে গোপালগঞ্জে যারা আমাদের উপর হামলা করেছে, এটাকে যদি আমরা গোপালগঞ্জবাসী বলি তাহলে এটা গোপালগঞ্জের যারা সাধারণ জনগণ তাদের প্রতি এক ধরনের অবিচার হবে। কারণ সাধারণ মানুষ জনগণ তারা কখনো এইভাবে মাস্টার প্ল্যান করে পুরো একটা হত্যাকাণ্ড ঘটানোর প্লট তৈরি করে না। কারণটা হচ্ছে এটা কি কারা করেছে আপনি স্পষ্টভাবে দেখেছেন। সিলেট জেলা ছাত্রলীগের তারাও এক সপ্তাহ আগে গোপালগঞ্জ চলে গেছে। ওই পাশের ফরিদপুর থেকে শরীয়তপুর, অর্থাৎ পুরা থেকে সন্ত্রাসীদের ওখানে সংগঠিত করা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে। এবং একই সাথে আমি দেখেন আপনাদের আইনশৃঙ্খলা মানে ক্লিয়ারেন্স কিভাবে? না, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমরা যখন ঢুকবো তখন কিন্তু আমাদের বাধা দেওয়া হয় না। মানে বাধা দেওয়া বলতে কি, যে ধরেন আপনি রাস্তাঘাটে আপনি গাছ ফালায় রাখলেন কিংবা হচ্ছে আলাদাভাবে বিক্ষোভ করলেন, ইয়া করলেন, সেটা কিন্তু করা হয় নাই। প্রথমে কি করেছে, আমাদের যখন স্টেজে প্রোগ্রাম শুরু হয়েছে সেখানে একটা ঝটিকা হামলা করে, আমাদের যারা সাধারণ মানুষের তো আগ্রহ থাকে স্বাভাবিকভাবে, আমরা প্রত্যেকটা জেলায় গিয়েছি, অনেক লোক এবং প্রত্যেক বয়সের বাচ্চা থেকে শুরু করে আপনার 80 বছর 60 বছরের বৃদ্ধ পুরুষ সবাই আপনাদের কর্মসূচি ছিল সেখানে, মানে প্রত্যেকে আসে এবং এসে ধরেন এটা কি হচ্ছে যে নাহিদকে একটু শুয়ে দেখতে চায়, হাসনাতকে দেখলে ইয়াং বয়সে যারা তারা একটু ধরেন তাদের একটা আগ্রহ আছে, এরকম আছে। তো এইরকম গোপালগঞ্জ প্রচুর লোক, প্রথমে প্রায় 1,500 লোক ওখানে সমাবেশে জড়ো হলো। তো ওরা কি করলো, প্রথমে হামলা করে এই লোকগুলাকে, আপনার হচ্ছে যে সাধারণ মানুষ সে তো ভাই চিন্তা করবে যে না আমার এখানে দেখার স্বাদ মিটে গেছে, আমি আর যাব না, এই প্রথমে সমাবেশটাকে হচ্ছে বন্ডুল করে দিল। এরপর কি করলো, আমরা প্রবেশ করছি, প্রবেশের পথে সে কিন্তু কোনো বাধা তৈরি করে না। প্রবেশ শেষে যখন আমরা গাড়িতে বহর করে চলে আসব তখন হচ্ছে পুরা রাস্তা, মানে দুই দিকের রাস্তা একেবারে গাছ কেটে, মানে রাস্তার পাশে যে মেইন গাছ থাকে সেই গাছ কেটে ফালাইয়া রেখে একেবারে সশস্ত্র হামলা করছে। আমাদের গাড়ির সামনে 2 গাড়ি পুলিশ ছিল, পুলিশ আমাদেরকে কোনো রকম কথা বলে ছাড়া আমাদেরকে রেখে পুলিশ নামে দৌড় দিচ্ছে। এরপরে হচ্ছে আপনার না, তাহলে এই যে হামলা হলো, এই যে সহিংসতা, এর দায়টা কি আপনারা বলছেন যে সরকারের ব্যর্থতার প্রসঙ্গ আপনারা বলছেন? 30 সেকেন্ড বলি, 30 সেকেন্ড। প্রথম কথা হচ্ছে যে আপনাদের তো প্রকল্পটা ছিল পদযাত্রা, তাই না? হঠাৎ করে আপনারা গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ হলো, এটা একটা। আর 2 নম্বরে যে আমি নিজে কয়েকটা পোস্ট দেখেছি, সেখানে তারা এনসিপির মানে একেবারে হায়ারার্কির কেউ না, কিন্তু এনসিপির যে বুলডোজার দিয়ে গোপালগঞ্জ গুড়িয়ে দেওয়া হবে ইত্যাদি পোস্ট কিন্তু আমি নিজে দেখছি। এগুলো গুজব হিসাবে, এগুলো অন্য কেউ করেছে। এই গুজব কারা ছড়িয়েছে আজকে আপনি যুগান্তর, আপনি যেহেতু বসে আছেন আপনাদের রিপোর্টে স্পষ্ট আসছে যে শেখ হাসিনার নির্দেশে পুরো হামলার এই প্লটটা তৈরি করা হয়েছে এবং হচ্ছে এই গুজবটা গোপালগঞ্জবাসীর ভিতরে তৈরি মানে ছড়িয়ে বিভ্রান্ত করছে যে এখানে টঙ্গিপাড়ার ওখানে ধরেন হচ্ছে সেনাবাহিনীর পুরো প্রস্তুতি ছিল যে কোনো ধরনের ইয়া না হয়। আমাদের তো ওখানে আমরা অন্য জায়গায় পদযাত্রা করে এখানে প্রোগ্রামটি আরো শর্ট হয়ে এর সাথে এটা একটু বলুন যে এই সংঘাত সহিংসতা আমরা তো অবশ্যই তীব্র নিন্দা জানাই এবং আমরা কিন্তু গণমাধ্যম একদম এই হামলার শুরুতে যখনই শুরু হয়েছে তখনই বলছে যারা জড়িত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু এই হামলার সাথে সাথে আপনাদের কোনো নেতা মন্তব্য করলেন যে আসলে একটি জেলা নিরাপত্তা দিতে পারছে না, নির্বাচনের সময় কিভাবে নিরাপত্তার প্রসঙ্গগুলো তৈরি হবে। তার মানে এর সাথে আপনারা নির্বাচনকে এক করে দেখছেন কেন?
না, এই জায়গা এর সাথে- এই কারণে কিন্তু বিএনপি বলছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র না, হচ্ছে। এখানে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বিএনপি যেটি বলছে সেটি আসলে সর্বময় ওই ক্ষেত্রে বিষয়টি ঠিক নয়। কারণটি হচ্ছে আমাদের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ এই কমেন্টটি করেছেন যে এটিতে আসলে সত্য একটা বাস্তব কথা, যে ধরেন আপনি একটি জেলায় যে আপনি সংক্ষিপ্ত একটা সমাবেশ করব, সেটা নিরাপত্তা আপনি পুরোপুরি নিশ্চিত করতে পারেননি। সেই জায়গা থেকে সারা দেশের যখন আপনার একটা নির্বাচন হবে, কারণ অলরেডি আওয়ামী লীগ কিন্তু ঘোষণা দিচ্ছে, বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে নাকি, আপনি বুঝেন। তখন ধরেন আপনার সে তো অনেক জায়গাতেই সাবোটেজ করার চেষ্টা করবে। আপনি একটা জেলার সাবোটেজ গুলাকে আপনি যখন হচ্ছে আইন শৃঙ্খলা দ্বারা নিয়ন্ত্রণ করতে এই না জায়গা পারবেন, থেকে আপনারা আপনার বলেছেন। গোয়েন্দা মানে এটা সে প্রশ্ন তুলছে, এটা তো তুলতে পারে তার এই আমরা একটু- জায়গা আমরা একটু থেকে। অসংখ্য ধন্যবাদ আদিপ। আমরা একটু শুনে আসি, শামাওয়াদ আপনার কাছ থেকে শুনে আছি যে আপনারা কেন শঙ্কা প্রকাশ করছেন, সে তো নিরাপত্তা দেখেন, আপনি গত 2 সপ্তাহের ঘটনাগুলো যদি দেখেন, যে খুলনায় যুবদল নেতারকে খুন করা হলো, রক কেটে দেওয়া হলো, কুমিল্লায় মার্ডার হয়েছে, সর্বশেষ মিটফোর্ডে যে ঘটনা ঘটলো, হ্যাঁ, মিটফোর্ডের হত্যাকাণ্ড, যেটি হত্যাকাণ্ড, যেটা সোহাগ হলো হত্যাকাণ্ড। নৃশংস হত্যাকাণ্ড, সোহাগ হত্যাকাণ্ড, এবং এটা তো পুরাই পরিকল্পিত। হত্যাকাণ্ডটাও পরিকল্পিত, হত্যাকাণ্ডটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করাও একটা পরিকল্পিত, এবং বিএনপি এবং এখন আপনারা সরকারেও বলছেন যে নাই, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বা জনগণের সাথে একেবারে বিএনপিকে 100% অপপ্রচার, মুখোমুখি দাঁড় করানো 100% হচ্ছে। অপপ্রচার। কারণ যেখানে একটা হত্যাকাণ্ড যেই দিন ঘটেছে তার একদিন পরে ওটা সোশ্যাল মিডিয়াতে, 2 দিন পরে, 9 তারিখে হয়েছে, 11 তারিখে সোশ্যাল মিডিয়াতে দুপুরবেলা জুম্মার সময় সেটা ছাড়া হলো, এবং নির্দিষ্ট কিছু স্পেসিফিক ফেসবুক আইডি থেকে সেগুলো প্রচার করা হলো, ভাইরাল করার চেষ্টা করা হলো। তো সেটা তো একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার যে এখানে পরিকল্পিতভাবে বিএনপিকে টার্গেট করে এবং বিএনপির উচ্চপদস্থ নেতাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে, মানে যাতে সেক্ষেত্রে তাদের আপনারা তিনটি দলকে অভিযুক্ত করা হয়েছে। হ্যাঁ, তিনটি দলকে আপনাদের কোন সিনিয়র নেতা অভিযুক্ত করেছেন, এনসিপি, জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন। হ্যাঁ, তো এখন আপনি দেখেন, আওয়ামী লীগ থাকতেও দেশনায়ক তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বা বেগম খালেদা জিয়ার মুখে আপনি কি কখনো শুনেছেন অরাজনৈতিক বা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কথা? রাজনীতি এখানে, এই যে আমি যে খেলা শব্দটা এনসিপি ব্যবহার করছে, আই ডু নট এগ্রি উইথ দ্যাট। আমরা এখানে খেলতে আসি নাই, আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা সিরিয়াস ক্রাইসিস মোমেন্ট পার করছে, এটা খেলা নয়। খেলার আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন বদল করবেন, আমরা যেই দল দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করা বা দেশের গতি ঠিক করাটাকে খেলা হিসেবে নেয়, সেই দলের ভবিষ্যৎ নিয়েও আমি শঙ্কিত। ঠিক আছে, এখন আমি এই ঘটনাগুলো যদি ধারাবাহিকভাবে আমরা দেখি, মিটফোর্ডের ঘটনা, এর আগে হ্যাঁ, এবং এই যে স্লোগান দিল এবং জঘন্য স্লোগান দিল, যেগুলো আপনার মুখে আনা যায় না, সেই ধরনের স্লোগান দিল, এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তো বটেই, সামাজিকভাবেও সেগুলো উচ্চারণ করা যায় না, সেই ধরনের কথাগুলো বললো, যেখানে 5ই অগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই 1 বছর হয়ে গেল, জনাব তারেক রহমান কিন্তু এবং আমাদের অন্যান্য সিনিয়র নেতারাও সব জায়গা থেকে কিন্তু বলে আসছে যে আমাদের জনগণের সাথে থাকতে হবে, জনগণের জন্য থাকতে হবে, এবং আমাদের নতুন বাংলাদেশের দিকে এগোতে হবে। আমরা কাউকে খাটো করে দেখছি না, কখনোই দেখি নাই। সেই জায়গায় শুধু বিএনপিকে টার্গেট করার জন্য, বিএনপিকে মেলাইন করার জন্য এই জিনিসটা করা হলো, এখন এই জন্য এই যে, এবং গোপালগঞ্জের ঘটনা, এবং আমি শঙ্কিত যে যারা নির্বাচন চায় না এদেশে, যারা এদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়, যারা গণতন্ত্র থেকে পিছিয়ে, গণতন্ত্রকে আর পিছিয়ে নিয়ে আসতে চায়, দেশি এবং বিদেশি দুইটা ষড়যন্ত্র এখানে সমাবেত। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাওয়ার আগে মোহাম্মদ কলবাই শুনতে চাই যে শামা ওবায়দ আপা বললেন যে আসলে এই খেলার টার্গেট হচ্ছে বিএনপি, আপনি সেটা মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই, এটা তো এটা বোঝাই যাচ্ছে। এইটা দেখেন, আমি এগুলো অনেক আগে বলছি, আমি এগুলি তারেক রহমান সাহেব যখন সেলিব্রেশনে যোগ দিলেন না, হি শুড হ্যাভ মানে টেকেন অফ অন, মানে অ্যাট দি লেটেস্ট 8 অগাস্ট। 5 তারিখে হলো না অভ্যুত্থান, 8 তারিখের মধ্যে উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন, ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে এখানে জামিন নিয়ে লিগাল ফাইট দিবেন, বিএনপি পরিচালনা করবেন। উনি আসলেন না যখন, তখন তো আমি বুঝে গেছি যে এটা কেস খারাপ। তখন থেকে আমি এটা বলতেছি যে দিস ইজ আলটিমেটলি এ -2 থিওরি। হ্যাঁ, তখন থেকেই বলতেছি, আমার কথা কেউ শোনে না।
তো ফলে তার মানে কি সাংবাদিকদের কথা কেউ শুনে না? না না, বুঝে না বা কি, আমি কিছু বুঝি না আর কি। যাই হোক, ইভেন দেখেন লন্ডন থেকে যখন চিফ অ্যাডভাইজার আসলেন, তখন আমি মানে যখন মির্জা ফখরুল বললেন যে গোটা জাতি আনন্দিত, আমরা না হাসাহাসি করছি। মানে চায়ের রেস্টুরেন্টে যেসব বিষয় ক্লিয়ার হয় সেই সব জিনিস বড় বড় মাথায় ক্লিয়ার হয় না। এটা খুবই মানে আশ্চর্য লাগে আমার কাছে আর কি। জি, হ্যাঁ, এত খুশি হওয়ার তো কিছু ছিল না। মির্জা ফখরুল যেভাবে খুশি হলেন, হ্যাঁ, পুরো জাতি নাকি আনন্দিত। না, লন্ডন বৈঠকের পরে তো এরকম একটা বাস্তবতা তো দাঁড়িয়েছিল ভাই। আহা, আপনি শুনেন, এটা এখন এবং তারপর থেকে কিন্তু ষড়যন্ত্রগুলো আরো ঘনীভূত হচ্ছে। হ্যাঁ, লন্ডন, মানে এই যে প্রসঙ্গটা শামা আপা, ওবায়দ আপা বললেন যে লন্ডন বৈঠকের পরে ষড়যন্ত্রগুলো আরো বেশি ঘনীভূত হচ্ছে, এই প্রসঙ্গটা আপনার কাছে আমি রেখে গেলাম। বিরতি থেকে এসে একটু লম্বা সময় নিয়ে আমরা শুনছি আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। নিত্য ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা, নতুন খেলার নিয়ম কি, খেলবে কারা। মাহবুব কামাল ভাই, যে প্রশ্নটা আপনার কাছে রেখে যাওয়া, যেটি শামা ওবায়দ আপা বলছিলেন যে লন্ডন বৈঠকের পরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আরো বেশি ঘনীভূত হচ্ছে। আচ্ছা, ষড়যন্ত্রটা কেন হলো? প্রথম কথা হচ্ছে, দিস গভর্নমেন্ট মানে যে কমফোর্টেবল জোনে আছে, নেভার ইন দ্য হিস্ট্রি কোনো সরকার এর আগে এত কমফোর্টেবল জোনে ছিল না। সেটা কীরকম? এটা হচ্ছে সর্বদলীয় একটা সরকার 5ই আগস্টের পরে, তাই না? সবারই মতের ভিত্তিতে হয়েছে। এই সরকার ভালো কিছু যখন করতেছে তখন এটা প্লাস পয়েন্ট হচ্ছে, যখন খারাপ কিছু হচ্ছে তখন এটা দোষ চলে যাচ্ছে হলো বিরোধী দলের কাছে, তাই না? তো এরকম একটা কমফোর্টেবল জোনে থেকে একটা সরকার কেন ষড়যন্ত্র মোকাবেলা করতে পারছে না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেমন ধরুন সোহাগ হত্যাকাণ্ড। হ্যাঁ, সোহাগ হত্যাকাণ্ডর পরে উনি যেটা আপা যেটা বললেন যে 2 দিন পরে এইটা ফেসবুকে 9 তারিখের ঘটনা 11 তারিখে আসলো, তাই না? তো এই 2 দিন সরকার কি করছে? আমি একটা টকশোতে বলছি, সরকার কি সেক্রেটারিয়েটে অথবা যমুনায়, নাকি সরকার হচ্ছে ফেসবুকের অফিসে? এবং সরকার মানে আমি তো বলি যে এখন বিরোধী দলের নেতা হচ্ছে জাকারবার্গ। আমাদের তো কোনো আমরা কিছু পাচ্ছি না, সরকারও কিছু করতেছে না। মানে আরো অ্যালার্মিং ব্যাপার হলো ভাই, আপনি সাপ্লিমেন্ট করি যে এই 2 দিন নিশ্চয়ই সরকারের কোনো বাহিনীর কোনো অংশ জানতো যারা এটা চেপে গেছে এই 2 দিন। আমি তো সেইটাই, আমাদের সংখ্যাটা তো সেখানেই। আচ্ছা, আমি একটু বলি আপা, তা এখন এই যে আপনি বলতেছেন যে কি লন্ডন মিটিং এর পরে ষড়যন্ত্র শুরু হয়েছে, তো ষড়যন্ত্র তো হবেই। বাংলাদেশ হচ্ছে কনস্পিরেসি থিওরির দেশ। বাংলাদেশ সব জায়গায় দেখবেন ষড়যন্ত্র। তাইলে আপনাকে গভর্নমেন্টকে তো এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে। আপনি যদি রিয়েলি মিন করেন যে আপনি একটা ইলেক্টেড বডির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, তাহলে আপনি ষড়যন্ত্রগুলোর জাল ছিন্ন করবেন না। আপনি তো নির্বিকার, আপনার তো কোনো অ্যাকশন দেখতেছি না আমরা। না, আবার বিএনপির পক্ষ থেকে যখন কিছু 3টি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আসে, তখনও বা সরকার কি করতে পারে এই ধরনের বাস্তবতায়? আহা, ওগুলি অভিযোগ। আচ্ছা বলছি, আমি শুনুন, আমি বলছি, আপনি তো মিনিমাম ল অ্যান্ড অর্ডারটাকে রেস্টোর করবেন না, এটা তো মিনিমাম। ল অ্যান্ড অর্ডার ঠিক থাকলে তো অন্যগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়, তাই না? আপনার ল অ্যান্ড অর্ডার নাই, আপনি কোনো সব কিছু মনে হচ্ছে যে এনজয় করতেছেন আপনি। আপনার যে একটা রেসপন্সিবিলিটি আছে যে এই বর্তমান পরিস্থিতিতে সবাইকে মানে ফাঁদে ফেলতে চাইবে, তাই না? এরকম একটা হয়ে গেছে রাজনীতি। তা আপনাকে তো মানে ল অ্যান্ড অর্ডার এমনভাবে রাখতে হবে যাতে এইটা গুরুতর অবস্থায় না যায়। তাইলে এখন আপনি নির্বিকার, আপনার কোনো মানে দেখতেছি না, আমরা অ্যাকশন দেখতেছি না। হ্যাঁ, তো ফলে এইখানে ষড়যন্ত্র হবেই, স্বাভাবিক। আপনি তো ছেড়ে দিচ্ছেন, আল্লাহর সার ছেড়ে দিচ্ছেন আপনি, তো যেখানে সেখানে ঘাস খাবে। তো ফলে এইটা মানে ষড়যন্ত্র যদি হয়ে থাকে, এইটার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমি সরকারকে নিতে হবে। যে আরিফুল ইসলাম আদিব আসতে চাই যে নতুন খেলার নিয়ম এবং খেলবে কারা, সেই প্রসঙ্গে তো একটা আছেই। এই যে ষড়যন্ত্রের খেলাটা আবার শুরু হলো কিনা নির্বাচন প্রসঙ্গে, পেছনের প্রসঙ্গ নিয়ে, যেটা 2জন সম্মানিত আলোচক বললেন। এবং বিএনপির একজন সিনিয়র নেতা কিন্তু 3টি দলের কথা বলছেন, তার মধ্যে আপনার দলের কথা বলছেন। দেখেন, বিষয়টি হয়েছে যে ষড়যন্ত্র আছে কি না, এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে গভর্নমেন্টের, আমাদের বর্তমান যে সরকারটা আছে, এই সরকারে হচ্ছে সমন্বয় করার জন্য এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। কারণ আপনি
সামনে নির্বাচনের পরবর্তীতে আপনি ক্ষমতা হস্তান্তর বা যে প্রক্রিয়াটা, এটার ভিতর সরকার একটা বড় একটা ঘাটতি আছে। মানে একটা যে সিদ্ধান্ত সবার সাথে আলাপ আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এটাকে মাঠে এক্সিকিউট করা, সেটার ক্ষেত্রে আমরা দেখি না। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে যখন কিন্তু আলাপ আলোচনা তো চলছে না, একটা হচ্ছে ঐক্যমত কমিশনের একটা আলাপ চলতেছে, সেটার একটা এর বাইরে সরকারের সাথে বলছেন না, সরকারের তো একটা পুরো স্টেট চালাইতে হয়, তার ফলে স্টেটের যতগুলো ফ্যাক্টর অ্যাক্টর যা কিছু আছে প্রত্যেকের সাথে তার সমন্বয় করে তাকে হচ্ছে একটা ডিসিশন নিয়ে সেটাকে হচ্ছে দ্রুত বাস্তবায়ন করতে, এটা একটা সরকার জায়গা থেকে। তো আমরা দেখি যে সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু সমন্বয়হীনতা হচ্ছে এবং সেটা সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে না। এবং আপনি দেখেন যে এটা বলছি কেন, আপনার দেখেন এই সরকারের প্রথম যে একটা দায়িত্ব ছিল গভর্নমেন্ট ফর্ম করার পরে, সেটা কি কারো কারণে হচ্ছে না? একটা সরকারের তো প্রসঙ্গ আছে, অন্য কোনো রাজনৈতিক দলের কারণে হচ্ছে না? আপনারা তো সেই অভিযোগ তো অনেকগুলা ফ্যাক্টর। একটা হচ্ছে যে ধরেন যেমন ধরেন আপনার এই গভর্নমেন্টের যাদেরকে নিয়ে সরকার চালাচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে আওয়ামী লীগের সময় নিয়োগ প্রাপ্ত। ফলশ্রুতিতে সরকারের ভিতর থেকে চালাচ্ছে মানে কি উপদেষ্টাদের কথা বলেন? উপদেষ্টা না, প্রশাসন আইন শৃঙ্খলা কিংবা আপনার সচিবালয় যেই সেক্টর বা অন্য আপনি বিশ্ববিদ্যালয়গুলোর ধরেন উপাচার্য আপনি চেঞ্জ করছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক তো আওয়ামী লীগের সময় নিয়োগ প্রাপ্ত এবং তারা ছাত্রলীগ করছে দেখে হচ্ছে ওখানে ধরেন পাইছে। আপনি যদি জাস্ট একটু তথ্য, এটা সবচেয়ে অ্যালার্মিং, ধরেন এক আরিফিন সিদ্দিকী স্যার তার 9 বছরের উপাচার্য জীবনে 850 শিক্ষক নিয়োগ দিচ্ছেন। জাহাঙ্গীরনগরে এক শরীফ এনামুল কবির স্যার 2 বছরের দায়িত্ব পালন করছে মাত্র 2.5 বছর, পুরো টাইম শেষ করতে 196 জন শিক্ষক নিয়োগ দিচ্ছেন। রাজশাহীতে ধরেন এরকম, তো এইরকম ধরেন দিচ্ছেন, ওই টিচাররা তো চাকরিচ্যুত হবে না, ওই টিচাররা তো হচ্ছে আপনি তাদেরকে কোনোভাবে করতেন। ফলে আলটিমেটলি উপাচার্য যেই নিয়োগই দেব, মানে যেই নির্দেশনাটা দেব, যেই সিদ্ধান্ত নেব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বাস্তবায়নটা তো গিয়ে ওই হলের প্রভোস্টকে করতে হয়, ওই ডিপার্টমেন্টের ডিন কিংবা হচ্ছে যে হচ্ছে দায়িত্বের চেয়ারম্যান সে করবেন। তো সে যদি চিন্তা করে যে না, আমরা যখন গোপালগঞ্জের ইস্যুতে এসপিকে যখন জিজ্ঞেস করা হয়েছে, এসপি বলছে যে আমি তো নির্দেশ দিচ্ছি কিন্তু আমার নিচের ওসি এসআই তারা তো এগুলো হচ্ছে বাস্তবায়ন করে না। তাহলে নিচের দিকে যারা আছে তারা কার নির্দেশে চলে? এটা যে যার মতন করে হচ্ছে ডিনাই করতেছে, বা তার মতন করে যার যতটুকু যে জায়গায় স্কোপ আছে সে তার মতন করে বাস্তবায়ন করতেছে, তার মতন করে পরিবর্তন। এই পর্যায়ে আদি এতটুকু বলুন যে আপনারা বিভিন্ন এই যে পদযাত্রা বা গণসমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেটি আসলে বিএনপি সহজে বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে কিনা? না, আমি মনে করি এখানে দূরত্ব বাড়িয়ে দিয়েছে না। যদি মনে করা হয় যে এটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে, তাহলে এটা তো আপনার গণতান্ত্রিক জায়গাতে আমি আরেকটা দলের সমালোচনা করব এবং সে আবার আমার তার ভালো কাজের প্রশংসা করবে, সব মিলেই হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে আগাবে। আপনি শুধু জাস্ট না, কিন্তু সেই সমালোচনা যদি শিষ্টাচার বহির্ভূত হয় তখন কি এখানে যদি স্পেসিফিক করে বলা হয় তাহলে সেটা ভালো হয়। কারণ এখানে আমি বলি বেশ কয়েকটি যে জিনিস তথ্য নিয়ে আমি ধোঁয়াশা তৈরি হয়েছে। যেমন ধরেন বুয়েটে এবং রুয়েটে একটা স্লোগান উঠছে, এই স্লোগান তো হচ্ছে ধরেন আমার পার্টির কেউ অথরাইজ তো কেউ দেয় নাই, এটা তো হচ্ছে আমার পার্টির উপর আসছে না। আবার যেমন ধর মাঝে একটা ভিডিও হচ্ছে ধরেন ভাইরাল হয়েছে, জিয়াউর রহমানের ছবি পাড়া দিয়েছে কিংবা এরকম কিছু একটা, এই ভিডিও হয়েছে আপনার আরো 2-3 বছর আগের। কারণ হচ্ছে ওই সময় যে ধরেন ভাঙচুর করছে কার্যালয় বিএনপির, আওয়ামী লীগ তখন ভাঙচুর, এই ভিডিও ফলশ্রুতিতে যেটা হয়েছে বর্তমানে এমন একটা ডিজিটাল একটা পরিস্থিতি, সেটা হচ্ছে যে দেখছে আপনার 2 বছর 5 বছর আগের ভিডিও হঠাৎ করে ছেড়ে দিল, তো বিএনপি ভাবলো যে এটা তো মানে এনসিপি করছে। এনসিপির তো ওই জায়গার করার কখনোই হচ্ছে সক্ষমতা বলেন কিংবা করার জায়গা বলে এই জায়গাটা যায় না, যে সমবেত আপনারা যে অভিযোগ করছেন বা ভাবছেন সেই জায়গাটাতে এনসিপির সম্পৃক্ততা আছে কিনা সেটা আবার খতিয়ে দেখার কথা আদিব বলছেন। পাশাপাশি আপনি দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলছিলেন, যে বিদেশি ষড়যন্ত্র কি থাকতে পারে? যারা বাংলাদেশের ভালো চায় না, যারা বাংলাদেশের গণতন্ত্র দিকে হাঁটুক, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক, বাংলাদেশে অর্থনীতি উন্নয়নের দিকে যাক, সেটা যারা চায় না তারা থাকতে পারে। সেটা সেই পয়েন্টটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং সেই জন্যই আমরা বলছি যে আমাদের দেশের ভিতরে ঐক্যটা 5ই আগস্ট পরবর্তী ঐক্যটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। আর যেটা ও বললো, আরেকটি যেটা আমি বলতে চাই, দেখেন যা এনসিপি হোক আর অন্য যে কোনো দলই হোক, যারা এই ধরনের বক্তব্য মানে স্লোগান দিবে বা পেছনে কেউ না কেউ তো আছে, অন্য দলের নেতাকে এভাবে অশ্লীলভাবে অ্যাটাক করবে এবং টার্গেট করে অ্যাটাক করবে, তারা তত দ্রুত জনগণের কাছ থেকে দূরে সরে যাবে। শুনেন, আমরা টকশোতে বসে সবাই কথা বলছি, এখানে বসে বড় বড় কথা বলা
বা ভাষণ দেওয়া এক কথা, আর জনগণের সাথে একেবারে তৃণমূলে গিয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, অনেক পার্থক্য আছে। আমি তৃণমূলে কাজ করি, আমি সাংগঠনিক কাজ করি, আমি জানি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো এখন যেই দলই এটা করুক না কেন, যেই দলই এই ধরনের কথা বলবে, কর্মকাণ্ড করবে এবং অন্য দলের নেতাকে বা এবং লিপ্ত থাকে, তারা তত দ্রুত জনগণের কাছ থেকে দূরে সরে যাবে। দেখেন আপনি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছেন, ডে 1 থেকে কিন্তু বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রধান উপদেষ্টাকে সম্পূর্ণরূপে সাহায্য করে আসছে এবং কমিশনগুলোতেও বিএনপি রেগুলার, মানে যত রকম, এবং এই বিএনপি ইজ দ্য অনলি পলিটিক্যাল পার্টি বাংলাদেশে যে প্রত্যেকটা কমিশনের জন্য আমরা আমাদের ইন্টারনালি বিএনপি এক একটা টিম গঠন করা হয়েছে, হোমওয়ার্ক করা হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আমরা ওনারা চাক বা না চাক, আমরা কিন্তু তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছি, নিজেরা ওয়ার্ক করে পেপার পর্যন্ত আমরা দিচ্ছি সেটা। এবং সেটা কেন দিচ্ছি? কারণ আমরা চাই যে এই যে আরেকটি যে ন্যারেটিভ বা আলোচনা আছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে রাজনৈতিক অস্থিরতার যে প্রসঙ্গ বা অভিযোগগুলো আছে, সেই জায়গাটা আপনারা কিভাবে দেখেন? অনেকগুলো ব্যবস্থা, সাংগঠনিক ব্যবস্থা আপনারা নিয়েছেন, মামলা পর্যন্ত করেছেন, তারপরে অভিযোগের রেশটা থামছে না কেন? বিএনপির উপরে অভিযোগ, আর বিএনপির উপরে অভিযোগ তো বিভিন্ন কারণে, অনেক জায়গায় তো বিএনপি ইনভলভও না। এখানে তো আমি তো মনে করি যে যেমন ধরনের কথা মিটফোর্ডের ঘটনা, এখানে বিএনপির আমরা তো শোনার সাথে সাথে করলাম, তারপরে খতিয়ে দিয়ে দেখেন যে বিএনপির কজন লোক ইনভলভ ছিল ওখানে। খুলনায় যে যুবদল নেতাকে খুন করা হলো, ওখানে বিএনপির কোনো লোক ইনভলভ ছিল? এখানে কিন্তু আমরা এই গত 1 বছর ধরে এখন বিএনপি এত হার্ডলাইনে আছে যে কোনো একটা ঘটনা ঘটলে বা শুনলে সেটা ইনভেস্টিগেট করার আগে ব্যবস্থা নিচ্ছে না, মামলা পর্যন্ত করছে, মানে আর কি করবে? এবং ক্লিয়ারলি, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেদিনও বলেছে যে কেন যারা এই কাজগুলো করছে তাদেরকে কেন সব সংস্কার নিয়ে আমরা কথা হচ্ছে, পুলিশ সংস্কার নিয়ে কোনো কথা নাই। ওয়াই? ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সেগমেন্ট। কারণ পুলিশ, আপনি যদি দেশে যদি একটা ভালো নির্বাচন করতে চান, দেশের মানুষের, জনগণের যদি নিরাপত্তা দিতে চান, নারীদের যদি নিরাপত্তা দিতে চান, তাহলে সবচেয়ে প্রথম পুলিশের উপরে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। ইভেন মবও যে ক্রিয়েট হয় অনেক সময় অনেক জায়গায়, সেটা তো পুলিশের বা প্রশাসনের উপর থেকে, ইঞ্জিনিয়ারের অনাস্থা থেকে হয়। এই জায়গাতে তো আমাদের কাজ করার একটা জায়গা আছে। এবং এই দেখেন এই সরকারের দুর্বলতাগুলো কোথায়। বাজেট দিল, কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা নাই। আচ্ছা, এই যে ইউএস ট্যারিফ একটা বিরাট ইস্যু, সব ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সবাই এখানে, এটা বাংলাদেশের ইকোনমিকে সাংঘাতিকভার এফেক্ট করবে। এটা যদি আমাদের নেগোসিয়েশন যদি আমরা ফলপ্রসূ না হয়, সেখানে বাংলাদেশকে তো দেয়নি, 14টি দেশকে দিয়েছে। আমি বলছি, আমি বাংলাদেশের কথাই তো বলবো, তাই না? তা এখন বাংলাদেশের যেখানে এই অবস্থা, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে না। তো এখন ওনারা প্রথম কথা, ওনাদের সে এক্সপিরিয়েন্স নাই দেশ চালানোর, সে থাকার কথাও না। ওনারা ইমার্জেন্সি পিরিয়ডে দেশ চালাতে বসছে। সেই সময় তাদের যে ক্রান্তিকালীন সময়গুলোতে যে তারা সব রাজনৈতিক দলগুলো বিএনপির সাথে আলোচনা করবে, সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, সেটা তারা করছে না। এবং সেই কারণেই কিন্তু আইন শৃঙ্খলার অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। মাহমুদ কলম ভাই, আসতে চাই প্রশ্নটি এরকম আপনার কাছে, যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার প্রশ্নে পরস্পর অভিযোগ আছে। এখন প্রশ্নটি হচ্ছে, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেটি করতে চায়, বিএনপি বলছে তারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে, সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না? তাহলে এর ভুক্তভোগী কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করতে চাইলেও ভুক্তভোগী কিন্তু সবাইকে হতে হবে, সেটাই তো প্রমাণ হচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে কি উপলব্ধি আসবে? না, দেখেন, একটা কথা আমরা কেন বুঝতেছি না, যে 15 বছরে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যে আওয়ামিলাইজেশন হয়েছে, এন্টায়ারটাই তো হয়েছে না 15-16 বছরে। তো এখন 5 তারিখ সকাল পর্যন্ত যারা পদত্যাগ করে নাই, সবই ওই সরকারকে সহযোগিতা করছে, তাই না? ফাংশন করতে সহযোগিতা করছে। তো এখন এই যে ব্যাপক যে দলীয়করণ, এইটাকে তো আপনি ইরাডিকেট করতে পারবেন না, মানে টোটালি পারবেন না, হ্যাঁ, তাই না? তাইলে আপনি কি টোটাল পুলিশ সেট চেঞ্জ করে দিতে পারবেন? তাহলে তো আপনাকে নতুন রিক্রুটমেন্টে করে একটা অন্য ধরনের, মানে কি বলে, যে র্যাপিড একটা অ্যাকশনে যেতে হবে।
তারপরে এই যে যেমন ধরেন সেক্রেটারিয়েট, আপনি কি সব আমলাদেরকে বাতিল করে দিয়ে নতুন করে আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিয়োগ দিয়ে এত দিতে পারবেন? তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দিতে পারলেন, সেটা তো সচিব হবে কবে? সচিব হইতে তো 10 বছর লাগবে, 15 বছর লাগবে, প্রক্রিয়া আছে না? আপনি তো এটা টোটালিতে আপনি ইরাডিকেট করতে পারবেন না, ইট ইজ ইম্পসিবল। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এমন একটা বিকল্প বের করতে হবে যাতে এই আওয়ামীলাইজড প্রশাসন বা এই আওয়ামীলাইজড পুলিশকে দিয়েই কিভাবে মানে প্রো পিপুল কাজ করানো যায় বা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে রেস্টোর করা যায়, তাই না? আপনাকে তো এটা চিন্তা করতে হবে। এই গভর্নমেন্ট তো চিন্তাই করে না, মানে চিন্তা না করলে 11 মাস তারা কিভাবে আছে? আপনি দেখতেছেন না 11 মাসে এই দেশের কোন সূচকটা ঊর্ধ্বগামী? আপনি বলেন কোন সূচকটা ঊর্ধ্বগামী? এই যে এনসিপি যে রাজনীতি করে, কখনোই কি অর্থনীতি নিয়ে কথা বলছে? আপনি বলেন, কখনোই কি অর্থনীতি নিয়ে কথা বলছে? না, তারা তো সরকারের সমালোচনাও করছে। আপনি তো একটা পলিটিক্যাল পার্টি, আপনাকে তো অর্থনীতিটা কোন জায়গায় আছে এবং মানে যদি অ্যালার্মিং কিছু হয় সেটা ইন্ডিকেট করতে হবে। যেমন আমরা কি করি, আমি কি বলি, সাংবাদিকদের বলে না যে এই কি বলে যে সরকারের এত সমালোচনা করে, আর সাংবাদিকদের কাজই তো হচ্ছে যে অথরিটিকে চ্যালেঞ্জ করা, নট টু সার্ভ দেম, ভুল ত্রুটি ধরিয়ে দেয়, হ্যাঁ সার্ভ করা না, এবং সিটিং গভর্নমেন্টকেই তো চ্যালেঞ্জ করবে। যেগুলি অতীতের অংশ হয়ে গেছে, পার্ট অফ হিস্ট্রি, ওগুলি সাংবাদিক দেখবে, এটা ইতিহাসবিদের কাজ। জাতিসংঘের মানবাধিকার মিশনের যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে বা একটা সমঝোতা স্মারক হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? শুনেন, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে চরমোনাইয়ের পীর সাহেব এইটাকে বিরোধিতা করছে, চরমভাবে বিরোধিতা করতেছে। কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে এই কমিশন হইলে আপনার যে সমকামী, তারপরে লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, এদের অধিকার প্রতিষ্ঠিত হবে, এটা ওরা চায় না। যাই দেখেন, মানে আমাদের তো একটা হিউম্যান রাইট কমিশন আছে না জাতীয়, তাইলে আমরা আবার জাতিসংঘের হিউম্যান রাইট কমিশনের দরকারটা কি আমাদের, তাই না? প্রথম 1 নম্বর প্রথম। 2 নম্বর কথা হচ্ছে যে হিস্ট্রি কি বলতেছে। 93-তে এই যে এই হিউম্যান রাইট কমিশন হয়েছে, মানে লঞ্চ করছে, এরপরে যতগুলি দেশে এই হিউম্যান রাইট কমিশন ছিল প্রত্যেকটা দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলি মানে ওয়েস্টার্ন প্রভাবিত হয়ে যায়। যেমন ধরেন কোন জেলায় আফ্রিকার যে দেশগুলিতে আছে হিউম্যান রাইট কমিশন, অথবা ধরেন যে এদিকে আপনার লিবিয়া তো শেষ, হ্যাঁ, তারপরে ধরেন মৌরতানিয়া, কঙ্গো, এই সেই ইভেন মানে ফিলিস্তিনিতে, এইগুলির এক্সপিরিয়েন্স কিন্তু খুবই খারাপ। 1 2 নম্বর হচ্ছে দেখেন, সেক্ষেত্রে আপনি কি রাজনৈতিক দলগুলোকে সতর্ক বলছি, আমি শেষ করে দেন। যেমন ধরেন ভলকার তুর্ক না, উনি 2022-তে হিউম্যান রাইট কমিশনের হয়েছেন, জেড হয়েছেন। গত রেজিমে উনি হিউম্যান রাইট অ্যাবিউজ নিয়ে মারাত্মক ভোকাল ছিলেন, তাই না? কিন্তু এই যে 10 মাসে যে হিউম্যান রাইট যে ভায়োলেশনগুলি হচ্ছে, যে অ্যাবিউজগুলি হচ্ছে, এই ব্যাপারে কিন্তু ইন কম্প্যারিজন টু লাস্ট রেজিম এর ভয়েস কিন্তু ফেইন্ট, হ্যাঁ, ওরকম ভয়েস না কিন্তু। তো এখন এই যে হিউম্যান রাইট কমিশন হলো, এইটা আলটিমেটলি মানে কি এটা কি আমাদের রিয়েল হিউম্যান রাইটের যে অবস্থা, যে ভায়োলেশনগুলি হচ্ছে হিউম্যান রাইট, সেইটাকে ডিল করবে, সেখানে কি রিকভারি নিয়ে আসতে পারবে? প্রশ্ন করা উচিত যে জাতিসংঘের এটা প্রয়োজন হলো কেন, যে এখানে একটা ডিরেক্ট মানবাধিকার প্রয়োজন হলো, কারণ প্রয়োজনটা কারণ আমাদের বাংলাদেশের যে মানবাধিকার কমিশন আছে সেটা গত 17 বছর ধরে কি করেছে? এই যে আয়নাঘর, গুম, খুন, রাজনৈতিক হামলা মামলা তো আছেই, এগুলো তো চলে, কিন্তু এই যে লোমহর্ষক যে ঘটনাগুলো তারা করেছে প্রশাসনকে ব্যবহার করে, এগুলো মানবাধিকার লঙ্ঘনের চরম হয়ে গেছে। সেইখানে আমাদের মানবাধিকার কমিশনের ভূমিকা কি ছিল? এখানে অনেক সময় কিন্তু অনেক সময় কিন্তু শুনেন, আমরা কিন্তু প্রত্যেকটা গুম নিয়ে জাতিসংঘের কাছে প্রশ্ন গিয়ে তুলেছি। আমরা প্রত্যেকটা আপনাদের সাংবাদিকরা যখন খুন হয়েছে, গুম হয়েছে, বা যে কোনো ব্যবসায়ীরা খুন হয়েছে, গুম হয়েছে, বিভিন্ন সেক্টরের লোকজন, আমরা কিন্তু জাতিসংঘের কাছে ডেটাগুলো তুলে ধরেছি। এবং কারণ যখন আমাদের দেশে কোনো বিচার আচার ছিল না, তখন কিন্তু আমরা জাতিসংঘের কাছে তুলে ধরেছি। এখন এই প্রয়োজনটা বাংলাদেশের প্রেক্ষাপটে কেন হলো সেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একটু শুনে আসি, আদিব শেষ মন্তব্য কি বলবেন খুব ছোট করে? প্রথমত বিষয় হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই বিদ্যমান দেশের যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের সাথে একটা ব্রড আকারে আলোচনা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে জাতিসংঘের যে পূর্বের যে ফ্যাসিবাদের সময় গত 15 বছরে বিচার বিরোধী গুম, খুন, হত্যা সব মিলে প্রায় এটা 10,000-এর উপরে হয়েছে শেখ হাসিনার সময়। সে সময় কিন্তু এই কমিশনটা ছিল না।
তা আমরা আশা করতেছি কি সামনে এটা কম হবে বা এটা হবেই না টোটালি। জি, তার মানে আপনার এটা সামনে প্রয়োজনীয়তা কম, কিন্তু সেক্ষেত্রে যখন এই উদ্যোগটা নেওয়া হচ্ছে তখন এটা আমাদেরকে বিভিন্নভাবে ভাবতে হবে যে এটার আসলে কি উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য হতে পারে আপনার যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা তো একেবারে যে এক লাইনে দেশে বলবেন, করে দয়া করে। জি, সেটা তো শুধু দেশ না, আমার মনে হয় আশেপাশের অঞ্চল কেন্দ্রিকও তাদের একটা ভাবনা থাকতে পারে, ভাবনা সেটি থাকতে বলছেন। পারে যে ইসলাম মায়ানমার কেন্দ্রিক যে একটা জি। ইনিশিয়েটিভ বা একটা ভূরাজনৈতিক জটিলতা চলতেছে সেই সেটার প্রসঙ্গটা সাথে আপনি এটার বলছেন। কোনো মোহাম্মদ একটা কামাল ভাই, রিলেট আছে কিনা জি, এটা একেবারে শেষ লাইন কি বলবেন? হিউম্যান রাইট কমিশন, জি, সবকিছু মিলে না এটা হিউম্যান রাইট কমিশন যদি রিয়েলি আমাদের যে হিউম্যান রাইট অ্যাবিউজের ব্যাপারে যদি সিনসিয়ারলি কাজ করে তাহলে তো ভালো। আর যদি এরকম হয় যে হিউম্যান রাইট অ্যাবিউজ এই সরকারের আমলে হচ্ছে সেগুলোকে এক ধরনের জাস্টিফিকেশন দেওয়ার জন্য চেষ্টা করে, দ্যাট উইল বি ভেরি আনফরচুনেট। জি, সম্ভব। যেই সরকারের আমলেই হোক মানবাধিকার লঙ্ঘন, সেটা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু এটা প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতিসংঘ উভয়কে এটা ক্লিয়ার করতে হবে যে কেন তারা এটা করলো, এবং রাজনৈতিক দলগুলোর কাছে এবং জনগণের কাছে মেইনলি এটা ব্যাখ্যাটা মানে সেক্ষেত্রে দিতে ধরুন হবে। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি সরকারের কাছে কোনো কিছু জানতে চাইবে কিনা? না, বিএনপি তো এটা তো করেছে, বিএনপি দরকার হলে বিএনপি তার জানতে চাইবে, সেটা তো অবশ্যই জানতে চাইবে, কিন্তু আমরা যেটা যাচ্ছি যে এটা শুধুই মানবাধিকারের কারণে প্রসঙ্গটি কেন? হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে এটা আমাদের মানবাধিকার কমিশনের ফেইলিয়ার। সেই কারণে জাতিসংঘ মানে নিজেদের অবস্থাও বিচার বিশ্লেষণ করা ব্যবস্থা প্রয়োজন। করতে হবে। এখানে জি। যদি কোনো রাজনৈতিক কোনো ব্যাপার থেকে থাকে, অবশ্যই সেটার বিএনপি সেটা খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখবে। অসংখ্য ধন্যবাদ সমবেত, মাহবুব কামাল এবং আরিফুল ইসলাম আদিব, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।